তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ সাকিব? যে ভাইয়ের জন্য এত কিছু করেছি, বিপদে পড়েছি বলেই তো আজকে সেই ভাইয়ের আশ্রয় এসেছি। তাহলে ওরা এতটা অপমান করবে? তোমাকে ওরা অপমান করতে ছাড়বো না। তুমি শুধু শুধু মন খারাপ করছো। কেউ কি সংসারে বাড়তি লোকের বোঝা নিতে পারে বলো? আর তোমার ভাই তো তোমাকে কিছু বলেনি। বাহিরের মানুষ কি বললো না বললো তা নিয়ে ভেবে কষ্ট পেয়ে কোনো লাভ আছে বলো? তাহলে ওর বউ শাশুড়ি তো আমাদের সাথে এতটা বাজে আচরণ করতে পারে না, আমাদের সাথে কুকুরের মতন ব্যবহার করছে। আজকে বিপদে পড়েছি বলেই আমাদের সাথে এরকম করছে। ভাইয়া মন খারাপ করো না, তুমি তো জানোই পরি একটু রাগী স্বভাবের। শোন রাজ, সমস্যা শুধু পরির একার না, তোর শ্বশুর শাশুড়িও তাকে সাই দিয়ে যাচ্ছে, দিন রাত ওর কানের ভিতরে বিষ ঢুকাচ্ছে। আচ্ছা, এই যে তোর শ্বশুর শাশুড়ি তো এই ফ্যামিলিতে আছে, কই একবারও তো আমি তোকে কিছু বলিনি। তুমি বাদ দাও না এসব। এসব নিয়ে এত কথা কেন বলছো তুমি? কেন বাদ দিবে কেন? আরো বেশি করে বলেন, আমি শুনতে চাই। বলো, সবাই মিলে বলো। আমার মা বাবা আসতে না আসতেই আমার মা বাবার পিন্ডি চটকানো শুরু করে দিয়ে আমার জামাইয়ের মন মানসিকতা সব বদলাতে চাচ্ছেন, তাই না? আপনারা কি মনে করেছেন আমার স্বামীকে উল্টা পাল্টা বুঝিয়ে আমার সংসার ভাঙবেন? আমি তো খুব ভালো করেই বুঝতে পেরেছি আসলে আপনারা অসুস্থতা এই জন্য আসেননি, আপনারা মূলত এসেছেন আমার সংসারটা ভাঙার জন্য। তুমি আবারও ভুল বুঝছো পরি। কারো ঘর কেউ ভাঙতে পারে না, নিজের সংসার নিজেরই টিকিয়ে রাখতে হয়। শোনো পরি, তোমাদের সংসার ভেঙে আমাদের লাভ কি বলো? এই যে শোনো, লাভ লসের হিসাব আপনি আমাকে বুঝিতে আসবেন না, আমি সেটা খুব ভালো করে জানি আমার কি করতে হবে। আর এই যে তুমি তোমার ভাইয়াকে আর তোমার ভাবিকে সুন্দর করে বুঝিয়ে দাও যেন আমাদের ব্যাপারে একটা কথাও না বলে। ঠিক আছে ভাই, তোর বউ তো তোর সামনেই আমাদেরকে ধমক দিয়ে গেল। ধমক যদি ভাগ্যে লেখা থাকে, রাজি বা কি করবে? রাজ, তুমি পরীর কাছে যাও। পরীর মেজাজটা খারাপ, ওর মেজাজটা ঠান্ডা করো, যাও। যা। কি ব্যাপার পরি, ভাই ভাবির প্লেটে ডিম কোথায়? মানে ডিমটা আসলে জামাই বাবা, তুমি তো বাজারে যাও না, জিনিসপত্রের যা দাম। শোনো জামাই, তুমি তো কিছু টাকা আমাকে হাতে দিয়েই খালাস, কিন্তু সংসারটা যে আমি কিভাবে চালাই সেটা আমি জানি। ডিমের তো প্রচুর দাম। তার জন্যই তো বলেছিলাম তুমি প্রচুর কষ্ট করো, আর তোমার যত্ন নেওয়ার জন্য আমার মেয়েটাও অনেক খাটনি করে। এই জন্য বলেছিলাম তোমরা দুজনেই খাও। ডিমের তো প্রচুর দাম, যখন ডিমের দাম কমবে তখন বাকিরাও খাবে। আমি তো ডিম খেতেই চাই না, কিন্তু কি করব বাবা বলো, ডাক্তার বলে কথা। ডাক্তার আমাকে বলেছে যে ডিমের কুসুম খান বা না খান, কিন্তু ওই সাদা অংশটুকু কিন্তু আপনার খেতেই হবে। কি করব বাবা, যার জন্য আর কি খেতে হয়। আচ্ছা অপু, আমরা এবার কেন এত সকাল সকাল নাস্তার টেবিলে বসে গেলাম? আমরা তো কখনো এত সকালে নাস্তা করি না। ওরা খাক, আমরা পরে এসে খাবো। হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা তো এত সকাল সকাল খাই না, তোমরা খাও, আমরা একটু পরে খেয়ে নিব। চলো। ভাবি, আরে বসো, খেয়ে যাও খাবার। তোমার ভাইয়া ভাবির এত তেজ কোত্থেকে আসে বলো? তোমার ভাইয়া ভাবির তেজ দেখার জন্য কি আমি এখানে বসে থাকি? এত তেজ কিন্তু ভালো না, আর আমার মা বাবার উপর যেন কখনো তেজ না দেখে। চুপ করো, অনেক বলেছো, অনেক সহ্য করেছি আমি। এই বাড়িতে যদি 4টা মানুষের প্লেটে ডিমের ব্যবস্থা হতে পারে, তাহলে আরো 2টো মানুষের প্লেটে ডিমের ব্যবস্থা করার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছে। কথা কি বুঝতে পেরেছো? নেক্সট টাইম যেন এইসব না দেখি। এইভাবে হবে না, এরা বিপদে পড়ে এসেছে তো, লাত্তিউসটা খেয়ে হলেও থাকবে, যাবে না। কি বলো মা,
এখান থেকে না গেলে তো আমি সমস্যায় পড়ে যাব। এই সংসারের কত কাজ, সব কাজের বোঝা সবকিছু আমার মাথার উপর। আমি কিচ্ছু করতে পারবো না, জাস্ট মাথাটা গরম হয়ে যাচ্ছে। মা আমি কি করবো কিচ্ছু বুঝতেছি না। তোর সামলাতে হবে না, ওরা বাড়ি ছেড়ে চলে যাবে। তোর বাবার মাথায় যে হারামি বুদ্ধি আছে না। এই তুমি আমাকে কোটা দিলে? আরে না, তোমাকে ক্রেডিট দিলাম। তুমি যেইভাবে ভাইদের সম্পত্তি দখল করেছো। আমি কি করেছি আস্তে বলো। তোর মাটা না মানে আমার উপরে ছেড়ে দে, কি করি পরে, এখন খেয়ে নে। ভাই রাজ, হ্যাঁ ভাবি, কিছু বলবে? তোমাকে না একটা কথা বলার ছিল। হ্যাঁ ভাবি বলো। কিভাবে যে বলবো, আসলে তোমার ভাই তো অনেক অসুস্থ, তুমি জানো। তোমার ভাইয়ের প্রত্যেক মাসে কম করে 5,000 টাকার ওষুধ লাগে। তোমার ভাইয়ের চাকরি না থাকায় ওষুধ আনার টাকাটাও আমার কাছে নেই। তুমি যদি ভাই 1,000 দিনের টাকা দিতে, তোমার ভাইয়ের কিছু ওষুধ আনতে পারতাম। আর ওষুধ না খেলে তো ও আরো অসুস্থ হয়ে যাবে। কি বলছো ভাবি? ভাইয়ার ওষুধ শেষ হয়ে গেছে আর তুমি এভাবে বলছো কেন? ভাইয়ার ওষুধ শেষ হয়ে গেছে, তুমি আমার কাছে আবদার করবে কেন? তুমি আমাকে আদেশ করবে। শোনো, ছোটবেলায় ভাইয়ার কাছে চাওয়ার আগেই সবকিছু পেয়ে যেতাম। এখন থেকে তোমাদের যা যা প্রয়োজন সবকিছু আমাকে বলবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। নাও ভাবি, এই টাকাটা রাখো, ভাইকে ওষুধ কিনে দিও, আর যা যা লাগবে আমাকে বলবে, কেমন? আমার 5,000 টাকা লাগবে, পার্লারে যাবো। ও, আপাতত আমার কাছে কোনো টাকা নেই। যে টাকা ছিল সেটা ভাইয়ার ওষুধের জন্য দিয়ে দিয়েছি, তোমাকে আমি পরে কিনে। কেন আমাকে পরে দিবে? কেন আমাকে কেন পরে দিবে? মাত্র তোমার ভাবি 5,000 টাকা ছিল, তোমার ভাইয়ের অসুস্থতার কথা বলে তুমি তাকে 5,000 টাকা দিয়ে দিলে। কিন্তু আমি তোমার বউ, আমি তোমার কাছে এখন 5,000 টাকা চাচ্ছি, তোমার কাছে টাকা নেই। এটা কোন ধরনের অসভ্যতামি? ভাই রাজ, তুমি টাকাটা পরীকে দিয়ে দাও। ওষুধের অভাবে যদি তোমার ভাই মারা যায় তাহলে মরে যাক, আমার স্বামীকে বাঁচাতে হবে না। আমাদের জন্য তোমাদের সংসারের মধ্যে অশান্তি করো না। নাও টাকাটা নাও। ভাবি তুমি ঘরে যাও, আমি ওর সাথে কথা বলেছি, যাও। এই ভাবি, তুমি সিনক্রেট কাট করলে? সিনক্রেট করেছি, বেশ করেছি, আবারও করব। তোমার এই যে এক্সট্রা আদিক্ষেতা না, এটা আমার একদম ভালো লাগছে না। একটা বাজে কথাও বলবে না। অনেকক্ষণ ধরে একই কথা শুনে যাচ্ছি। শোনো, সে আমার ভাই, তার পেছনে আমি টাকা খরচ করতেই পারি, তাতে তোমার সমস্যা কোথায়? তুমি কি জানো তার জন্য আজকে আমি এই পজিশনে আসতে পেরেছি? তার পেছনে যদি আমার সমস্ত টাকাও খরচ করতে হয় তাও আমি করব, আমার একটুও দ্বিধাবোধ হবে না। তা হবে কেন? সব দ্বিধাদ্বন্দ্ব তো আমাকে নিয়ে আর আমার মা বাবাকে নিয়ে। নিজের আত্মীয় স্বজনকে সবকিছু দিয়ে দিবে, কিন্তু আমাদের বেলায় নাই, নাই, 1 টাকাও নেই। তোমার কখনো থাকবেও না। এই গাধার বাচ্চা, তুই যে ওই রুমে গিয়া চিল্লা চিল্লি করলি, তোর কি মনে হয় তোর 2টা চিল্লানি শুই নাই গরিবের জাত চলে যাইব? মা আমি কি করব বলো? আসার পর থেকে তোমাদেরকে নিয়ে বদনাম করেই যাচ্ছে, আমি কি করে চুপ করে থাকবো? কি এত বড় সাহস, বদনাম করে? ডাক জামাই রে, থাকুম না। এই যে মাথা মোটা একটা কথা বললা, হ্যাঁ যাইবা কই? হ্যাঁ, এরকম সরকারি সুবিধার কোথায় পাবা? কত বড় সাহস, আমগো নামে বদনাম করে? যে যা করার করো, তুমি কি করবা সেইটা নিয়ে ভাবো, বুঝলা? 2 মা বেটি মিলে চিল্লাচিল্লি করলে কোনো লাভ হবে না, অন্য খেলা খেলতে হবে। আচ্ছা, ওরা যদি জামাইয়ের মাথা ওয়াশ কইরা আমাগরে বাইর করে দেয় তাইলে? হ্যাঁ মা, এটা তুমি ঠিক বলছো। আসার পর থেকে ওর ব্রেনটা ওয়াশ করেই চলেছে। এগুলো আর সহ্য করা যাচ্ছে না। এদের একটা ব্যবস্থা করতে হবে, তা না হলে আমাদের পথে পড়ে পড়ে মরতে হবে। শোনো, তোমাদের দুজনকে বলি, যা করার আমি করব, শুধু তোমরা আমার কথা মতো চলবা। তারপর দেখো আমি কি করি। শোনো, সাপ খেয়ে ফেললো তোমাকে, দেখেছো? কোথায় ছিলে, কোথায় চলে আসলে। এবার আমার। তোমরা কি করতেছো? আরে লুডু খেলতেছি। আরে হয়েছে কি মা জানিস, তোর মা মই ভাইয়ের উপরে উঠে আমার সাপ খায়, নিচে পড়ে যায়। তোমরা
করে আছো এখানে লুডো খেলার সাপ নিয়ে, আর এদিকে তো আসল সাপ এসে আমার সংসারে কামড় বসে দিচ্ছে। আহা তো তেজ দেখাচ্ছিস কেন? কি হয়েছে খুলে বল। কি হয়েছে শুনবা? তোমার জামাই তার ভাবিকে 5,000 টাকা দিয়েছে। কেন জানো? তার বোন নাকি খুব অসুস্থ, আর তোমার জামাই শোনার পরে গলে একেবারে জল হয়ে গেছে। বলার সঙ্গে সঙ্গে টাকাটা দিয়ে দিল। আর আমি যে এতদিন যাবত পার্লারে যাওয়ার জন্য টাকা চাচ্ছি, সামান্য কিছু টাকা, আমাকে সেই টাকাটাও দিচ্ছে না। আচ্ছা, তাহলে এই ঘটনা, ভাইয়ের অসুস্থতা শুনেই টাকা নষ্ট করা শুরু করে দিয়েছে। তাহলে তো আমার ওই একই পথে হাঁটতে হবে। বাবা তুমি কোন পথে হাঁটবা সেটা আমি জানি না, কিন্তু এর একটা বিহিত করতেই হবে। এইভাবে সংসার করা যায় না, আমি এভাবে সংসার করতে পারবো না। আরে মা, শান্ত হ, সরাসরি অ্যাকশনে যাওয়া যাবে না। আমি ওদেরকে এমন চাপে ফেলবো, বাপ বাপ করে পালাবে। তার আগে জামাইকে চাপে ফেলতে হবে। তোমার তো খালি বড় বড় কথা, এদিকে কাজের কাজ কিছুই হচ্ছে না। আস্তে আস্তে পুরো বাড়িটা দখল করে নিচ্ছে, আমাদের রাস্তায় নামিয়ে ছাড়বে। আরে তার আগে যে কত কিছু হয়ে যাবে, জাস্ট ওয়েট। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি উঠো, উঠে গিয়ে নাস্তাটা শেষ করো, নাস্তা শেষ করে বাইরে যাও। কি ব্যাপার পরি, কোনো সমস্যা? তুমি আমাদের গায়ে এভাবে কাপড় ফেললে কেন? আপা, বাসায় না 3 দিন ধরে কোনো কাজের লোক আসে না, আরো 7 দিন যাবত কাজের লোক আসবে না। বাসার সব কাজ কি আমি একা একা করবো আর আপনারা বসে বসে গিলবেন? শুনুন, আমি না একা হাতে এত কিছু সামলাতে পারবো না। বাসায় শুধু খাওয়ার লোক বাড়লে তো হবে না, কাজের লোকও বাড়তে হবে। এই যে যে কাপড়গুলো দেখছেন, এইগুলো একটু কষ্ট করে আপনি ধুয়ে দেবেন। পরি, তুমি অপুকে কাপড় ধুতে বলছো? তুমি চুপ করো পরি, তুমি যাও, আমি এগুলো ধুয়ে দিচ্ছি। আপনাদের উচিত ছিল আমি বলার আগে আপনাদের কাজ আপনাদের বুঝে নেওয়া, কিন্তু আপনারা তা নেননি। আসলে মানুষের না ন্যূনতম কমন সেন্স থাকে, যে সেন্সটা আপনাদের নেই। মানুষের বাসায় বসে বসে খেতে না অনেকগুলো মানুষ আছে তাদের একটুও গায়ে বাঁধে না, তার ভিতর আপনারা হলেন একজন। আর এই যে আপনি মনে হয় আপনার অফিসে গিয়ে সারাদিন শুয়ে বসে থাকতেন আর অফিসের কাজে ফাঁকি দিতেন, যার কারণে আপনাকে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এভাবে শুয়ে বসে খেলে হাত পায়ে জট বেঁধে যায়। নিজেদের কাজগুলো নিজেরা করুন। হ্যাঁ পরি, তুমি ঠিকই বলেছো, এখন থেকে আমি সব কাজই করব, হাত পায়ে জট বাঁধতে দিব না। ছি ছি পরি, তুমি আমাদেরকে দিয়ে কাজের বুয়ার কাজ করাচ্ছ? কাজ তো কাজই, ছোট কাজ আর বড় কাজ কি? কাজের বুয়ার কাজ আর বড় লোকদের কাজ কি আলাদা হয়? যার কাজ তার করে খেতে হয়, কিন্তু আপনারা তো তার সম্পূর্ণ বিপরীত। আপনাদের তো একটুও নড়ে বসে খেতে মন চায় না, আপনাদের সারাদিন শুয়ে শুয়ে খেতে মন চায়। এই যে প্রতিদিন আপনার ভাইয়ের কাছ থেকে আপনারা দুজনে টাকা নিচ্ছেন, এই কাজগুলো করে টাকাগুলো হালাল ভাবে নিন। এভাবে শুয়ে বসে খেলে না চলবে না। আর আমি বুঝি না, আপনারা খেতে পারলে কাজ কেন করতে পারবেন না? পরি, আমি তো বললাম আমি ধুয়ে দিব, তারপরে তুমি কেন কথা শোনাচ্ছ? আপনার স্বামী তো সেদে সেদে কথা বলছে। শুনুন, আমার না গায়ে পড়ে কখনো ঝগড়া করার স্বভাব নেই। যাই হোক, এই কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলুন, আরো কাজ আছে। অপু, তুমি এই কাপড়গুলো ধুতে রাজি হলে কেন? হ্যাঁ সাকিব, তুমি চুপ করো তো। আমি আমার নিজের বাসায় থাকলে কি এই কাজগুলো করতাম না? এখানেও না হলে করলাম। তুমি এক কাজ করো, তুমি উঠো, ফ্রেশ হও, আমি তোমার চা নাস্তা দিচ্ছি, খেয়ে তুমি বাইরে যাও। দাও তো, ওগুলো দাও। জামাই বাবা, তোমার কাছে কয়েক হাজার টাকা হবে? কেন বাবা, টাকা কেন লাগবে? ইয়ে মানে এই যে আমার প্রেসক্রিপশন। কিন্তু বাবা,
এটা তো অনেক আগের প্রেসক্রিপশন। ওইটা দিয়ে চালিয়ে নিচ্ছি বাবা। ডাক্তারের কাছে গেলে কত টেস্ট, ভিজিট খরচ, এত খরচের কি দরকার আছে? তাই পুরোনোটা দিয়ে চালিয়ে নিচ্ছি বাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকালকে আপনাকে আমি একবার ডাক্তারের কাছে নিয়েই যাব। আহা জামাই বাবা, তুমি আবার যাওয়ার দরকার কি? টাকা দিলেই তো তোমার শ্বশুর আর আমি গিয়ে দেখেই আসবো। আচ্ছা, আমি সাথে গেলে কি সমস্যা? বুঝেছি বাবা, তোমার ভাই সাকিব অসুস্থ হলেই ওই অপু এসে টাকা চাইলে তুমি দিয়ে দাও। আমাদের বেলায় তুমি সন্দেহ করছো বাবা। এতক্ষণ আমার সন্দেহ হচ্ছিল না, কিন্তু আপনাদের কথা শুনে আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা, আমি আপনাদের সাথে গেলে সমস্যা কোথায়? ও আল্লাহ, ও আল্লাহ গো, এই দিনও দেখা লাগলো। জামাই বাবা, আমাকে যদি অপছন্দ হয় তাহলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দাও। তোমরা কোথাও যাবে না। এই বাড়ি থেকে যদি কারো যেতে হয় তাহলে দুটো অক্ষম মানুষ যাবে, যারা এখানে নিজের ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে গিলছে। তোমরা কেন যাবে? এই বাড়ি থেকে যদি কারো যেতেই হয় তাহলে ওই অক্ষম মানুষ দুটো যাবে অক্ষম আশ্রমে। ওরে, তুমি এসব কি বলছো? আমি যা বলছি ঠিক বলছি। তুমি আমার বাবা মাকে সন্দেহ করো কেন? তাদের কার্যকলাপ সন্দেহ করার মতো, তাই তাদেরকে সন্দেহ করছি। কই, নিজের ভাইয়ের বেলায় তো কখনো সন্দেহ করো না, আর আমার মা বাবার বেলায় সন্দেহ করা? কি এমন করেছে আমার মা বাবা যে তোমার সন্দেহ করতে হবে? তোমার ভাই টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার ভাইকে টাকা দিয়ে দাও, আর আমার মা বাবাকে দেওয়ার সময় তোমার এত বাহানা। তুমি এক্ষুনি আমার মা বাবাকে টাকা দিবে। ওরে মা, ওরে মারে, জামাই বাবা যদি খুশি হয়ে আমাকে টাকা না দেয়, আমাকে টাকা লাগবে না। ওরে মা, চলো। তোমরা কোথাও যাবে না, তোমরা এখানেই থাকবে। যদি এই বাড়ি থেকে কারো যেতে হয় তাহলে ওই আপদ দুটো বের হবে। আমি তো শুধু তাদের টাকা না, তাদের চিকিৎসা পর্যন্ত করাতে চেয়েছি, কিন্তু তারা তো আমার কাছে টাকা চাচ্ছে। আমি তাদেরকে বলেছি আমি হসপিটালে তাদেরকে নিয়ে যাব, তাদেরটা হবে না। টাকা দিতে হবে, আমার সাথে যাওয়া যাবে না। তাদের ব্যবহার আর তোমার চিৎকার চেঁচামেচিতে এটা বোঝা যাচ্ছে যে তারা আমার কাছ থেকে টাকা নিতে চাচ্ছে। সন্দেহ হওয়া তো স্বাভাবিক বিষয়। আমার এটাও মনে হচ্ছে যে আমার ভাবিকে আমি টাকা দিয়েছি, তার জন্য তারা হিংসে করছে। আমাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে মা, ওই জায়গায় আমরা ভালো থাকবো। হ্যাঁ বাবা, সেটাই ভালো। তোমাদেরকে আমি বৃদ্ধাশ্রমেই পাঠিয়ে দিব। শুধু তোমরাই যাবে না, আমিও যাব তোমার সঙ্গে। আর তুমি তোমার ভাইয়া আর তোমার ভাবিকে নিয়ে খাও। তোমাদেরকে সারা জীবনের জন্য এই বাড়িতে সুযোগ দিয়ে গেলাম। মা ওঠো। টাকা লাগবে তো, তাই না? এই নাও, যা লাগবে নিয়ে নাও। যত টাকা লাগে এখান থেকে নিয়ে নিন, আর অফিসে যাতায়াতের জন্য 500 টাকা রেখে দিন। বাবাজি, হিসাব করে খরচ করতে হয়। 500 টাকা খরচ করবা কেন অযথা? এই যে এখানে খুচরা 300 টাকা আছে, এইটাই তোমার অফিসে যাতায়াত হয়ে যাবে। হিসাব করে একটু চইলো নাও। ওরে মা, চলো। আস্তে আস্তে। দুলা ভাই, আপু, দেখো তোমাদের বিবাহ বার্ষিকীতে সারপ্রাইজ দেবে বলে হুট করেই চলে আসলাম। আরে শালা বাবু, তুমি তো না বলেই চলে আসছো। আগে ভাগে বললে তোমার জন্য কিছু কেনাকাটা করতে পারতাম, বাট তোমার জন্য তো কিছুই কিনতে পারিনি। আরে দুলা ভাই, কোনো সমস্যা নাই, আমি তো আছি কিছুদিন আপনাদের এখানে, পরে না হয় আমার গিফট কিনে দিয়েন। এখন বাকি সবার গিফট দেন। ও হ্যাঁ, সবার জন্য গিফট আছে। এই নাও পরি, এটা তোমার জন্য। দেখো তো পছন্দ হয়েছে কিনা। ওয়াও, বাহ, খুব সুন্দর তো। পরি, তোমাকে খুব সুন্দর মানাবে। জানো পরি, তোমার ভাই না আমাকে সেম এমন একটা উপহার দিয়েছিল হার, কিন্তু অভাবের কারণে
হারটা বিক্রি করতে হয়েছে আমাকে। আহা ভাবি, কি শুরু করলে বলো তো? দেখো, ছিল, হারিয়েছে, আবার হবে, এত চিন্তা করার কিছু নেই। এর থেকে সুন্দর হার তুমি আবার করতে পারবে, বুঝতে পেরেছো? শুধু সময়ের অপেক্ষা। ভাবি, তোমাদের জন্য গিফট এনেছি, এই যে, এই নাও। বাবা মা, এই যে এটা আপনাদের জন্য। ভাই ভাবির জন্য দামি দামি গিফট এনেছে, আর আমাদের জন্য তো এনেছে যা ইচ্ছা তাই। আমরা যে তাদের কাছে উচ্ছিষ্ট হয়ে গেছি সেটা আমরা ভালো বুঝতে পারতেছি। আহা, তেমন কিছু না, আসলে হুট করে সবার জন্য কেনাকাটা করা হয়েছে তো, এর জন্য তেমন কিছু খুঁজে পাইনি। পরে না হয় ভালো কিছু কিনে দিব। থাক, আর কিচ্ছু বলতে হবে না। ভাইয়া ভাবির জন্য ঠিকই তুমি কিনতে পেরেছো, কিন্তু যত সমস্যা আমার মা বাবার বেলায়, আমার বেলায়। আমি খুব ভালো করেই বুঝতে পারছি কোন জায়গার পানি কোন জায়গায় গিয়ে গড়াচ্ছে। আজকের এই দিনটাও তুমি তর্ক করবে? হ্যাঁ, করব। প্রতিদিন যেমন চলে আজকের দিনে বাদ যাবে কেন? ভাইয়া ভাবি, যাও ঘরে যাও। রাজ, মাথা গরম করিস না। আপনাকে আর জ্ঞান দিতে হবে না, নিজের চরকায় তেল দেন। আমাদের জ্ঞান কি আর কাজে আসবে? না দেওয়াই ভালো। অপু, চল। আপনারা এখানে বসে আছেন কেন? আপনার মেয়ে তো একটা মুহূর্ত তর্ক ছাড়া থাকতে পারে না, আজকের দিনেও তার তর্ক করতে হবে। তুই আমার মা বাবার সঙ্গে তর্ক কেন করছিস? আমার মা বাবার সামনে তেজ কেন দেখাচ্ছিস? তোর যদি এতই তেজ দেখানোর হয় তাহলে তোর ভাইয়া তোর ভাবির সামনে গিয়ে দেখা, আমাদের সামনে নাটক করবি না। সরি, মুখ সামলে কথা বলো, অনেকবার বেড়েছে তো। দুলা ভাই, আপনি কি পাগল হয়েছেন বলেন তো? আচ্ছা, অন্তত একজনকে তো থামতে হয়, তাই না? দুইজনে যদি এইভাবে ঝামেলা করেন, কে কাকে থামাবে? এতে ঝামেলা কমবে না, আরো বাড়বে। তুই কি বুঝিস? তোর সবকিছু তুচ্ছ মনে হয়, তাই না? তুই ছোট মানুষ তো, এই জন্য এখনো কিছু বুঝতে পারছিস না। না, বুঝতে পারছি তোমাদের এই ঝামেলার আর কোনো সমাধান হবে না। যাই, আমি গিয়ে শুয়ে পড়ি। তুমি আজকের দিনে আমার ভাইয়ের সামনে পর্যন্ত আমাকে ছেড়ে কথা বললে না, আমাকে ছোট করলে। তোমার ভাই তোমার মতো নির্বোধ না, সে জানে দোষটা কার। সে খুব ভালো করে বুঝতে পেরেছে আমার ভাই ভাবির বা আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার। এত কিছু যখন বুঝতে পারো তাহলে আমি কিছু কি থাকবো কিসের জন্য? ভাইয়া, ভাবি, তোমরা সব কি করছো? তোমরা কাপড় চোপড় ধুচ্ছ কেন? আরে ভাই, বুয়া এই এক সপ্তাহ আসতে পারবে না, তাই ভাবলাম কাপড়গুলো আমি ধুয়ে ফেলি। আর তোর ভাবি একা ধুতে গিয়ে কষ্ট করবে, ভাবলাম আমি একটু সাহায্য করি। পরি তোমাদের কাপড় চোপড় ধুইতে বসে না? আরে না ভাই, পরি কেন বলবে, আমি নিজেই ধুচ্ছি এগুলো। না ভাবি, আমি খুব ভালো করেই জানি পরি তোমাদেরকে ফোর্স করছে, তাই না? পরি, পরি, বাবা, মা, এদিকে আসুন। কেন সবাইকে ডাকছিস? কি জন্য? টাকার দরকার আছে বলে তো ডাকছি, তুমি চুপ থাকো। পরি, এসব কি? আমার ভাইয়া ভাবি এসব ধুচ্ছে কেন? তুমি ধুতে বলেছো? আমি বলেছি। তোমার এত বড় সাহস হলো কিভাবে আমার ভাই ভাবিকে দিয়ে কাপড় চোপড় ধোয়ানোর? রাজ, রাগ করিস না ভাই, ঘরের কাজ সবাই মিলেমিশেই তো করতে হয়। ভাইয়া, তুমি চুপ করো, এটা অবশ্যই রাগ করার বিষয়। কেন জামাই বাবাজি, এটা রাগ করার কোনো বিষয় হইল? শোনো জামাই বাবা, আমি তোমাকে একটা বুদ্ধি দেই। এই যে কাজের মহিলাকে মাসে 3-3 টাকা দাও, এই টাকাটা যদি সেভ হয়, নিজেদের কাজ নিজেরা করলে, সাকিব বাবাজির তো ওষুধ কেনার লেগে টাকা লাগে, সেই টাকার লেগে তো আর কারো কাছে হাত পাততে লাগে না। ঠিক। জি ওই, আপনি ঠিকই বলেছেন। ভাইয়ের বাড়িতে ভাই চাকরের কাজ করবে। আপনি ঠিক বলেননি মা, আমার ভাইয়ের চিকিৎসার জন্য কারো কাছে হাত পাততে হবে না, আপনার কাছেও পাতেনি। তার সমস্ত দায়িত্ব আমার। বাবা মারা যাওয়ার পরে আমার ভাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে,
আমার সমস্ত খরচ বহন করেছে। আর আমার সেই পিতৃ সমতুল্য ভাই এখানে এসে অপমানিত হবে, সেটা আমি একদম সহ্য করব না। নেক্সট টাইম যদি এমন কিছু হয় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ভাইয়া, ভাবি, যাও এখন ঘরে যাও। দরকার পড়লে এই সব কিছু আমি ধুবো, কিন্তু আমার পিতৃ সমতুল্য ভাইকে দিয়ে এসব করা যাবে না। তোমার এই আদিক্ষেতা দেখার মতো সময় আমার নেই মা, চলো, আসো। দজ্জাল বিয়ে করে নিয়ে এসেছি আমি। এই এই তাড়াতাড়ি ওঠো, আমার তো সর্বনাশ হয়ে গেছে। তুমি এখানে মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছ, আর ওদিক থেকে আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আরে আরে, কি হয়েছেটা কি? সকাল সকাল বাড়িটাকে মাথায় তুলছো কেন? হ্যাঁ, গত রাতে তুমি তো টর্নেডো করেছো, তাতে হয়নি, আবার সকাল সকাল কি শুরু করেছো? কি হয়েছে? কি হয়েছে? আমার স্বর্ণের হারটা হারিয়ে গেছে। গহনা হারিয়েছে মানে? কোন গহনা হারিয়েছে? গতকাল রাতে তুমি যে হারটা আমাকে কিনে দিয়েছিলে সেই হারটাই হারিয়ে গেছে। কত শখের একটা হার। গত রাতেই দিলাম, হারালো কিভাবে? আরে বাবা, তুমি কি সারা জীবন বোকা থাকবা? গহনা তো হারায়নি, গহনাটা চুরি হয়ে গেছে। চুরি হয়েছে মানে? মানে কি? কে আবার? তোমার ওই যে ভাই আর ভাবি, কালকে তুমি দেখেছিলে না, যখনই হারটা তুমি আমার হাতে দিলে তখনই তোমার ভাবি মায়া কান্না শুরু করে দিয়েছিল। তখনই আমার হারটার প্রতি তোমার ভাবির নজর গিয়েছে, আর তারপর আমার হারটাই আজকের মধ্যে চুরি করে নিয়ে চলে গেল। একটা দিনও আমি গলায়ও পরতে পারলাম না। চুপ করো। আচ্ছা, এত বাজে একটা মানুষ তুমি আমার কপালে জুটলে কিভাবে? ঠিক আছে, ওনার রুমটা চেক করো, তুমি হারটা ঠিকই পেয়ে যাবা। অসম্ভব। কেন? নিজের ভাবি ফেসে যাবে সেই ভয়ে তুমি রুমটা চেক করবে না? আচ্ছা, এখানে ফেসে যাওয়ার কি আছে? আমার ভাবি কখনো এইসব কাজ করতে পারে না। তাহলে তো চেক করতে অসুবিধা নেই। ঠিক আছে, ভাই ভাবির রুম যদি সার্চ করতেই হয় তাহলে তোমার বাবা মায়ের রুমও সার্চ করতে হবে। শোনো, আগে তোমার ভাইয়া ভাবির রুম চার্জ করবে, তারপর আমার মা বাবার রুম। আসো। ভাইয়া, হ্যাঁ ভাই, আসো, ভেতরে আসো। বলবি কিছু? একটা কথা ছিল। বল। তোমার রুমটা সার্চ করব, পরীর গহনা হারিয়ে গেছে। মানে কি বলছো ভাই এসব? তোমার কি আমাদেরকে চোর মনে হচ্ছে? হ্যাঁ, গয়না চুরি করলে তো চোর মনে করতেই হবে। পরি, শেষ পর্যন্ত আমাদের চোর বানিয়ে দিলে। চোরকে চোর মনে করবো না তো কি মনে করবো? সাধু মনে করবো? বাবারে বাবা, কালকে যখনই আমাকে গয়নাটা কিনে দিয়েছে তখনই শকুনের নজর পড়েছে। যতক্ষণ না অব্দি গয়নাটা সরাতে পেরেছে ততক্ষণ মনে হয় রাতে ঘুমোতেও পারেনি। আপনারা কি পাকা চোরের চোর, এক রাতের মধ্যে গয়নাটা হাওয়া করে দিলেন। ওই যে কথায় আছে না, অভাবের স্বভাব নষ্ট, আপনাদের হয়েছে সেই দশা। হ্যাঁ পরি, আমরা অনেক অভাবে আছি, চরম অভাবে, কিন্তু এতটা অভাবে না যে আমাদের স্বভাব নষ্ট হয়ে যাবে। আমরা নিজের ঘরে চুরি করব। শেষ পর্যন্ত আমাদের চোর বলতেও ছাড়লে না। ভাইয়া, আমি তোমাদেরকে চোর মনে করিনি। ওরা দিনের পর দিন তোমাদের সাথে যে খারাপ ব্যবহার করছে, আজকে তার একটা বিহিত করেই ছাড়বো। আমি জানি তোমার এই রুমে সার্চ করে কিছুই পাবো না। যদি এই রুমে কিছু পাওয়া না যায় তাহলে এর প্রতিদান ভয়াবহ হবে। এই সংসারের ইতি আমি এখানেই টানবো। আর শুধু এই রুম না, বাকিদেরও রুম আমি সার্চ করব। থাক ভাই, আর না, তোরা রুম চেক কর, রুম সার্চ কর, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এখনকার পর থেকে এই বাড়িতে আমরা আর থাকতে যাচ্ছি না। মানে আমাদের কারণে তোর নিজের সংসারের অশান্তি হবে, প্রতিদিন তুই একটার পর একটা অশান্তি ফেস করবি, এটা আর ভাল লাগছে না। তোরা সার্চ কর, যা ইচ্ছা তাই কর, আমরা অন্য কোথাও চলে যাই। আপনার সাহস তো কম না, আপনি আমাকে জড়াই ধরতে আসছেন।
আমাদের সংসারে বরং আরো একজন বেড়ে গেল, যার কাজগুলো আমাকেই আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি অসুস্থ। শুরু হয়ে গেছে আপনাদের নাটক, তাই না? বৌমা, এত বড় কথা, এটা তুমি কি বললে? বুঝতেই দেই না যে আমি তাদের সাথে অভিনয় করতেছি। বাদ দাও তো এসব কথা, তুমিও দেখতেছি অন্য মায়েদের মতন। বইয়ের ব্যাপারে নালিশ না করলে ভালো লাগে না। আরে আরে আরে, আপনি কে? আপনার সাহস তো কম না, আপনি আমাকে জড়াই ধরতে আসছেন। আমি তোমার জামাই, আমাকে তুমি চিনতে পারতেছো না? আমি কি রাতে আপনার সাথেই ছিলাম? এত কালো মানুষ আমার জামাই হয় কি করে? আমি তো কালকে আপনাকে দেখলাম, আপনি তো অনেক সুন্দর। আপনি আমাকে ধোকা দিয়ে বিয়ে করেছেন না? হঠাৎ কেন এ পরিবর্তন হবে? আমি তো আগে থেকে এরকমই। আমি কালকেই দেখলাম আপনি অনেক সুন্দর, আর এক রাতের ভিতরেই আপনি এত পরিবর্তন হয়ে গেছেন। আমি তো পার্লার থেকে সেজে গেছিলাম, হয়তো সেই জন্য সুন্দর লাগতেছিল। আমি আপনাকে বিয়ের আগে না দেখে মনে হয় ভুলই করেছি। আপনার মতো এত কালো মানুষের সঙ্গে আমি সংসার করতে পারবো না। বৌমাকে একটু উঠানটা ঝাড় দিতে বল বাবা। কি বললো আপনার মা? উঠান ঝাড় দিতে হবে আমাকে? এত সুন্দর স্কিন আমার স্কিনগুলো নষ্ট হয়ে যাবে। আপনারা তো কালো, আপনাদের তো ভালো মন্দ নাই, পরিষ্কার অপরিষ্কার কি সেটা তো আপনারা বোঝেন না। যাকে যা মন চায় তাই বলেন। আমি এসব করতে পারবো না। কি বললা বৌমা তুমি? আমরা কালো? আমাকে দেখে কি মনে হয় তোমার কালো? আপনাদের মতো মূর্খ অশিক্ষিত স্মার্টনেস এর কি বুঝবে? তুমি আমার মায়ের সাথে কিভাবে কথা বলতেছো? উনি তোমার শাশুড়ি, শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয়, সম্মান দিতে হয়, সেটা কি তুমি জানো না? না, আমি জানি না, জানতেও চাই না। এমন মেয়ে বিয়ে করে নিয়ে আসলি রে বাবা। ভাবছিলাম তোর বউ আসলে আমার একটু কষ্ট কম হবে। এখন দেখছি আমাদের সংসারে বরং আরো একজন বেড়ে গেল, যার কাজগুলো আমাকেই করতে হবে। কি আর করবো মা, তুমি তো জানোই আমার সঙ্গে কারু মেয়ে বিয়ে দিচ্ছিল না, সেজন্যই তো এই মেয়েকে বিয়ে করেছি। মেয়ের বাবা তো বিয়ে দিত না, টাকার জন্য বিয়ে দিয়েছে। তুমি তো সব জানোই, কি করবো বলো?